কোমলপুর নামে এক গ্রামে গোপাল মণ্ডল নামে এক কৃষক ছিল। তার মাটিই জীবন, মাটিই ভরসা, আর মাটিই যুদ্ধক্ষেত্র। সে প্রতিদিনের মতো আজও রওনা হলো নিজের জমির দিকে। গোপাল ভাইয়াজি, দেখেছ তো, ওদের মতো চাষ না করলে টিকে থাকা যাবে না। শ্যামল যেভাবে চাষ করছে, মনে তো হয় এবার তারই ফসল বেশি হবে। কিন্তু এই আধুনিক পদ্ধতি, তার সাথে কেমিক্যাল দিয়ে ফসল, মানিয়ে তো মাটির ক্ষতি, তাছাড়া স্বাস্থ্যেরও ক্ষতি। তাতে আবার যদি বাচ্চারা আর বয়স্করা এসব সবজি খায়, আরো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। তো আধুনিক পদ্ধতিতে তো অতি কম সময়ে অনেক বেশি ফসল ফলানো যায়, তাতে লাভও বেশি, এর টাকাও বেশি পাওয়া যাবে। কি হয়েছে, এদিকে যে লাভের চক্করে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, তা তো আমি মেনে নিতে পারবো না। আমি এভাবে মানুষের জীবন নিয়ে খেলতে পারবো না। এই কি, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো? এভাবে তো বসে থাকলে তো আর ফসল ফলানো যাবে না। এইদিকে রোহিতের পড়াশোনার খরচ কিভাবে হবে? আমি কি আর ইচ্ছে করে বসে আছি? চারিদিকে তো সবাই কেমিক্যাল দিয়ে ফসল ফলাচ্ছে, তা দেখে আমার মোটেও ভাল লাগছে না। আমি আমার নতুন উপায় বার করতে হবে। বাবা, আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, সেটাতে প্রাকৃতিকভাবে কিভাবে ফসল ফলানো যায় তা দেখাচ্ছে। আমার মনে হয় এটাতে আমাদের অনেক বড় সাহায্য হবে। আমার মনে হয় তোমার একবার গিয়ে দেখা উচিত। রোহানের কথা শুনে গোপাল মণ্ডল পরের দিন সকালে রওনা হলো শহরের দিকে জৈবভাবে চাষ শেখার জন্য। কাকু, আমাকে 2 কিলো সবজি দাও। আমার বাবা ফিরে আসলে আপনাকে সমস্ত টাকা দিয়ে দেবে। এখন আমার বাবা বাসায় নেই, কিছুদিন পরেই ফিরে আসবে। এই যা তো যা, এই ভিড়ের মধ্যে এখানে কোনো রকম বাকি হবে না। এমনিতেই কাস্টমার দাঁড়িয়ে আছে, তার মধ্যে বাকি আমি দিতে পারবো না। তুই গোপালের ছেলে, বাবা তো বড় মুখ করে দিয়েছে জৈব চাষ করবে বলে, এসব তোদের পেটে সইবে না। এসব শুনে রোহিত দুঃখিত মনে বাড়ি চলে যায়। আরে গোপাল যে, শহর থেকে ফিরে আসলি? তা শুনেছি তো তুই নাকি আবার চাষবাস করবি কোন প্রাকৃতিক উপায়, তাতে পেট চলবে তো তোর? এদিকে তো তোর ছেলে এসেছিল আমার দোকানে সবজি নেবে বলে, তোদের তো আবার আমাদের সবজি খেরুছে না। না না ভাই, এমনটা না। আসলে জানিসই তো চারিদিকের পরিস্থিতি, তাই আমি চাইছি আর কি নতুন ভাবে প্রাকৃতিক ভাবে চাষ করব, তাতে সবার ভালো হবে, আমরাও একটা নতুন
ভাবে প্রাকৃতিক চাষ শেখ। তুই চাইলে তুইও আমার থেকে শিখে যেতে পারিস। তেমন কাজ গোপাল মনোযোগ দিয়ে চাষ করতে লাগলো। তার মনে ভরসা আর নতুন কিছু করার স্বপ্ন ছিল এবং তার সাথে সাথে তার পরিবারও তাকে সাহায্য করতে লাগলো। এইভাবে কয়েক মাস পরে গোপালের পুরো বাগান ফসলে ভরে ওঠে। গোপালও খুবই খুশি ছিল এবং গোপাল সেগুলোকে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গোপালের কাছে তাজা আর প্রাকৃতিকভাবে চাষ করা সবজি দেখে সবাই তার দোকানে ভিড় করতে লাগলো। কাস্টমাররাই তার কাছ থেকে সবজি কিনছিল আর বাকিরা দেখেই রয়েছিল। সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি, প্রাকৃতিক ভাবে চাষ করা তাজা তাজা সবজি, শরীরের জন্য ভালো, এত সুস্বাদু সবজি নিয়ে নাও, সবজি। দাদা, আমাকে কিছু তাজা দেখে সবজি দিন তো, দেখে শুনে দিন কিন্তু। শুনেছি আপনার কাছে নাকি প্রাকৃতিক ভাবে চাষ করা সবজি পাওয়া যায়। হ্যাঁ দিদি, তুমি একেবারে ঠিকই শুনেছ। আমার এখানে সবই সবজি ভালো, আমি এক্ষুনি দিচ্ছি। এসব দেখে শ্যামল দুঃখিত হয়ে পড়ে। সে মনে মনে ঠিক করে সেও এবার প্রাকৃতিকভাবে চাষ শিখবে। তার ভুলটা বুঝে যায়। আরে গোপাল ভাইয়া, আমি তোমার কাজ থেকে খুবই খুশি। সত্যি, তুমি আজ এই প্রাকৃতিক চাষ না দেখাতে তবে আমি জানতেই পারতাম না এই চাষ কেমিক্যাল চাষের থেকেও বেশি লাভ। লাভ তো আছে, আধুনিক জ্ঞানের সাথে ঐতিহাসিক মিশলে কৃষিও হতে পারে সম্মানজনক ও লাভজনক পেশা। গোপাল, আমরাও এরকম চাষ করতে চাই। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি কি আমাকে সেই চাষ শেখাবে? আসলে কেমিক্যাল চাষ তো তাড়াতাড়ি বেড়ে যায় ঠিকই, কিন্তু আশেপাশে জায়গা শুধু খারাপ হয়ে যায়। সেটা প্রকৃতির জন্য খুবই খারাপ। আর প্রাকৃতিক চাষ সময় লাগলেও সেই ফসল টাটকা ও ভালো থাকে। সেটা স্বাস্থ্যের জন্য ভালো আর প্রকৃতির জন্য ভালো। অবশ্যই আমরা কৃষক, মাটি ভালোবাসি, তাই লড়াই করি। পেছনে না ফিরে সামনে তাকাই। এই মাটিতে বীজ বুনি, আমরা স্বপ্ন ফলাই। একজন কৃষকের হাত শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য ফসল ফলায়। তাই কৃষি বাঁচলেই দেশ বাঁচবে।